বেড তো এখন যেভাবে ধরো মিডিয়া তাই আইসোলেশন বেড তো এখন প্রচুর খালি, বিভিন্ন জায়গাতে খালি। খারাপ দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর কাজী আখতার হাসানের পরিকল্পনা ও দিক নির্দেশনায় ভোরের পাতা সংলাপে। দর্শক, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, বড় হচ্ছে মৃত্যুর মিছিল। জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যুদ্ধে হিসেবে কাজ করে যাচ্ছেন ডাক্তাররা, মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা সহ রাজনীতিবিদরা। সবকিছু মিলে আমাদের আজকের আলোচনা। আমার আলোচনার বিষয় হচ্ছে করোনা যুদ্ধে বাংলাদেশ। আর আলোচনা করতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন চারজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগ নেতা ফায়াজুল হক, রাজু ভাই আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। রয়েছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিও ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজম নাসির, আপনাকে দিয়ে একটু আলোচনা আমি শুরু করতে চাই। যে আমি বলছিলাম যে আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যুর মিছিল। চট্টগ্রামের বেশ কিছু জায়গায় রেড জোন জারি করা হয়েছে। আপনি একদম শুরু থেকে মাঠ পর্যায়ে কাজ করে আসছেন, আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আপনি একদম সব দিকে ছুটে বেরিয়েছেন এই করোনা যুদ্ধে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে। এখন সবশেষ কি অবস্থা আছে আপনার চট্টগ্রাম সিটিতে? ধন্যবাদ আপনাকে। গত 26শে মার্চ থেকে আসলে আমি শুরু করে আছি। গত 26শে মার্চ থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আপনার মানুষের জীবন রক্ষার্থে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। সেটা 30শে মে পর্যন্ত সেটা ছিল, সে ছুটিটা অব্যাহত ছিল। আর 30শে মে পরে আসলে ছুটিটা প্রত্যাহার করা হচ্ছে। একটা বিষয় হলো যে জীবন এবং জীবিকা দুটোকেই সমান গুরুত্ব দিয়ে সমান্তরাল ভাবে সমন্বয় করে আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশে সেটাই নিশ্চিত করতে হবে। এবং সেটা নিশ্চিত করতে হলে তাহলে আমাদের দেশের যারা জনসাধারণ আছেন এবং নাগরিকরা আছেন, এখানে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সরকারের সাথে সম্পৃক্ত হতে হবে। এখন আমরা সবাই ইতিমধ্যে জেনেছি, সেটা হলো যে স্বাস্থ্যবিধি জানি না সেটা বলার কোনো সুযোগ নেই, কারণ সরকার যেভাবে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন এবং এই ক্ষেত্রে প্রিন্ট মিডিয়া বলেন, অনলাইন মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এবং সবাই কিন্তু অত্যন্ত সোচ্চার ছিল, যার কারণে এখন তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষই আসলে স্বাস্থ্যবিধি সম্পর্কে অবগত আছেন। এখন বিষয়টা হলো আসলে স্বাস্থ্যবিধি জানলে তো হবে না, এই স্বাস্থ্যবিধিটা আমরা কতটুকু মানছি বা যেভাবে মানা উচিত সেভাবে মানতে পারছি কিনা, এখানে হলো যে আসলে আমাদের চ্যালেঞ্জ। আমরা মনে করি যে আপনি যেটা বলেন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা হলো আসলে দুটো কারণে হতে পারে। একটা হলো যে আমাদের সরকার বা স্বাস্থ্য অধিদপ্তর এই যে পরীক্ষা আর আসলে এখন সংখ্যাটা বৃদ্ধি করেছেন, এবং এখানে এর বাইরে মানুষ কতটুকু সচেতনতার পরিচয় দিচ্ছেন এবং কতটুকু সতর্কতা অবলম্বন করছেন, এই দুটো বিষয়ের উপর আপনি যেটা বললেন যে এটা সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা হতে পারে, এই দুটো কারণেই হতে পারে। আর যেটা হলো যে সংক্রমণের সংখ্যা যে একদম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয়। আপনি সেখানে এখনো পর্যন্ত হাইয়েস্ট, আমার যদি ভুল না হয়ে থাকে, যেই পরীক্ষা করা হয়েছে সেটা হাইয়েস্ট হলো বোধহয় সম্ভবত 23 সামথিং নিয়ার অ্যাবাউট ধরেন 24%, যতগুলো পরীক্ষা করা 24%। আর তারপরে এখন ধরেন এটা হলো যে হাইয়েস্ট, তাও একদিন। আর হলো 23+ ছিল বোধহয় কয়েকটা দিন, তারপরে হলো যে 22+, 21 বা 20 বা বিলো 20, এইভাবে আসলে উঠানামা করছে এটা। তো এইটাকে যে একেবারে খুব বেশি যে সংক্রামিত হচ্ছে বলার আমার মনে হয় খুব বেশি যৌক্তিক কারণ আছে বলে মনে করি না। একটা বিষয়,
আরেকটা বিষয় হলো যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেভাবে আসলে আমাদের আলোচনা বা পর্যালোচনা সমালোচনা করা হচ্ছে, আমি একটু এটার সাথে যোগ করতে চাই। আমি আমার কোনো ডিফেন্ড করছি না, কিন্তু কথা হলো যে এটা ইতিমধ্যে তো সবাই বলছেন, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। যারা ধর মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল, এই 4 ধরনের পেশেন্ট, 80% হলো যে মাইল্ড এবং মডারেট। ওনাদের কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়ারও প্রয়োজন নাই, নিজে নিজেও কিন্তু ঘরে থেকে ইভেন কি প্রয়োজন বোধ করলে তাহলে ডাক্তার কিছু পরামর্শ নিয়ে, অ্যাডভাইস দিয়ে উনি ঘরে সুস্থ হয়ে থেকে যেতে কিন্তু পারছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আর যেটা 20% এর মধ্যে, এটা হলো যে সিভিয়ার হলো যে ক্রিটিক্যাল কেস, হলো যে এটা 3 to 5%। আমাদের হতে পারে আমরা এই রোগটার সাথে তো আসলে বিশ্বের কেউ কোনোভাবে পরিচিত ছিল না। আরেকটা যে বিষয়ে অনেকে বলেন যে আমাদের আইসিইউর সংখ্যা দ্রুত ব্যবস্থা করা হচ্ছে না। আইসিইউর সংখ্যা, আপনি শুধু কতগুলো পেশেন্ট নিয়ে আসলে তো হবে না, এই আইসিইউ গুলো অপারেট করার জন্য যার বিশেষজ্ঞ যে না ডাক্তার, নার্স, সেগুলো তো আমাদের আর রাতারাতি আপনি চাইলে তো আপনি সেগুলো তৈরি করতে পারবেন না। সেগুলোর জন্য তো একটা দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন আছে, সেটা তো এই মুহূর্তে তো সম্ভব নয়। এটা আপনি যার কারণে সংখ্যাটা না, আমাদের এখানে সবচেয়ে বড় যেটা বিষয় বলে আমি মনে করি, সেটা হলো যে আসলে সংক্রমণটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের চিন্তা করতে হবে যার যার অবস্থান থেকে আমি কিভাবে সংক্রামিত না হব, সেই সচেতনতা এবং সেই সতর্কতার আমাদের পরিচয় দিতে হবে। এবং আমরা যদি সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাতে যে প্রস্তুতি আছে এবং যেভাবে আরো প্রস্তুতি বা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, এগুলো নিয়ে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারলে মানুষের জীবনও রক্ষা করতে পারবো, পাশাপাশি আমরা জীবিকার প্রবাহটা আমরা সচল করতে পারবো। এটা হলো যে আমার ব্যক্তিগত উপলব্ধি। আর্থিক চক্রাম নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা পর্যালোচনা মিডিয়াতে যেভাবে আসছে, সেভাবে কিন্তু হাকার চট্টগ্রামে নাই। আপনাকে আমি অনুরোধ করবো, আপনি যদি আপনার কোন একজন প্রতিনিধি চট্টগ্রামের প্রত্যেকটি সরকারি হাসপাতাল বলেন, বেসরকারি হাসপাতাল বলেন, ফিল্ড হাসপাতাল বলেন, এগুলো যদি আপনি ইনফরমেশনের সচককে নিতে আসেন, তাহলে দেখবেন অনেক বেড গুলো এখনো খালি আছে, এখনো বেড খালি আছে। তাহলে যেভাবে হাকার করা হচ্ছে সেভাবে হাকার কিন্তু নয়। হ্যাঁ, আইসিইউর বিষয়টা বলে, ভেন্টিলেশন বিষয়টা সবাই জানে, এটা হয়তো শুনতে খারাপ লাগে। এটার তো আমাদের অভিজ্ঞতাটা তো বাংলাদেশে এখনো পর্যন্ত ভালো না। আপনার যাদেরই ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হচ্ছে, ওনারা কিন্তু খুব একটা তো ফিরে আসেননি। এখানে হাই ফ্লো নাসেল ক্যানোলা একসময় ছিল না, অক্সিজেন থেরাপি, সেটা কিন্তু এখন আস্তে আস্তে এটা বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এবং কিন্তু চট্টগ্রামে আমরা মোটামুটি এই মুহূর্ত পর্যন্ত যেই ধরন যেভাবে সংক্রমিত হচ্ছে বা সংক্রমণ সংখ্যা যেটা আছে, সেটা আমরা ভালোভাবে আমি মনে করি আমরা যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেভাবে দিতে পারছি না। অনেকে ধরেন আসলে অভিযোগ যেগুলো আছে, অভিযোগ বিভিন্ন সময় হয়। আসলে কোনো একজন কেউ ব্যক্তি মারা গেলে অবশ্যই এটা প্রিয়জনরা মেনে নিতে চান না, তখন ওনারা কোনো না কোনো অভিযোগ স্থাপন করতে চান, অভিযোগ করেন। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে একটু বলেছে, আমাদের দেশে আপনি মৃত্যুর হার কত? মৃত্যুর হার হলো যে শনাক্ত হিসাবে 1.30, আজকের সর্বশেষ 1.30। আর আপনি যদি উন্নত বিশ্বে দেখেন, এখন ব্রিটেনে দেখেন, সেটা তো 40+। আপনি আমেরিকা দেখেন, সেটাও তো অ্যারাউন্ড 6। এটা এইভাবে যদি প্রত্যেকটা দেশে দেখেন, স্পেন, ইতালি, জার্মান, আপনার বেলজিয়ামে তো 15+। এইভাবে যদি দেখি, সেই হিসাবে ওইভাবে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে যে আমার এখানে বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা নাই, চিকিৎসা না পেয়ে যে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, মৃত্যুর মিছিল চলছে, এই বক্তব্যগুলো যার ধরেন বা আসলে এই বক্তব্যগুলোর সাথে আমি একমত পোষণ করি। আপনি আমাদের সাথে থাকেন, আমি আবার আপনার কাছে আপনি যেতে চাই অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনার কাছে যেতে চাই। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিনই যে ধরনের একটা ব্রিফিং হচ্ছে, সবকিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এক ধরনের অভিযোগও আসছে কিছু, যেমন আপনার কাছে সরাসরি অভিযোগ নিয়ে যেতে চাই, যে বলা হচ্ছে যে অনেকেই বাসায় অক্সিজেন যে গ্যাস কিনে মজুত করে রাখছেন, কিংবা যে ওষুধের নামটি আসছে, যে ওষুধকে খেলে হয়তো করোনা ভাইরাস ভালো হয়েছে, সেই ওষুধ মানুষ মজুত করে নিচ্ছেন। এই ধরনের কেন মানুষের যে ইয়ের দিকে ঝুঁকি বাড়ছে বা ঝোঁক বাড়ছে মানুষের? ধন্যবাদ বেলাল ভাই আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য। আসলে সত্যি কথা বলতে গিয়ে এটা তো আমাদের এক ধরনের মানসিক ব্যাধি। আপনি দেখবেন রোজার সময় আপনি 1 মণ পেঁয়াজ কিনে রাখতেছেন, যে লকডাউনের কথা বলা হলো সাথে সাথে সব মুদি দোকান খালি হয়ে গেল,
আপনি চাউল কিনে স্টোর করতেছেন। এই যে মানসিকতা, আপনি তো একটা অক্সিজেন কিনলেন, একটা অক্সিজেন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে, এরপর তো সাপোর্ট দিবে না, এরপর আপনাকে আলটিমেটলি হাসপাতালে যেতে হবে। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে, একটি অক্সিজেন সিলিন্ডার যদি আপনি কোনো কারণে লুজ থাকে, পুরাটা ঘরে যদি অক্সিজেন ছড়িয়ে যায়, কোনো কারণে যদি একটি ম্যাচের কাঠি লাগে, সেখানে কিন্তু আপনার আগুন ধরে যাবে, এমনকি আপনার একজনের জন্য পুরো ফ্যামিলি মারা যেতে পারে। এই জিনিসগুলা কিছু আছে অজ্ঞতা, কিছু আছে আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, যে যদি সবাই বাঁচে আমিও বাঁচবো, আর সবাই যদি মরে আমিও মরবো। এই মানসিকতা যদি থাকে, দেখবেন যে আমরা আরো ভালো করব। আমি আজ এই আজম নাসির ভাই কথাগুলো শুনতেছিলাম, উনি অত্যন্ত সুন্দর এবং এত যুক্তিযুক্ত ভাবে কথাগুলো, এবং উনি যে পরিসংখ্যান গুলো দিয়েছেন তার পরিসংখ্যানের সাথে আমি 100 একমত। গত কয়েকদিন ধরে আপনারা দেখেন যে আমরা টেস্ট বাড়িয়েছি, আমাদের টেস্ট কিন্তু 200 টেস্ট দিয়ে আমরা শুরু করছিলাম, আজকে সেখানে আমাদের টেস্ট আপনার প্রায় 20,000-এর কাছাকাছি চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেস্টের টোটাল টেস্টের 21%, কোনোদিন 22%, কোনোদিন হাইস্ট 23%। এই যে এখন যে আমরা পিক বলতেছি, এটা কিন্তু একটা প্লাটু চলতেছে। আমার বিশ্বাস সপ্তাহখানিক 15 দিনের মধ্যে দেখবেন যে আপনি কমে যাবে। আর যে এটা তো সত্য যে আমরা অনেক ক্ষেত্রে যেইভাবে যথাযথভাবে বিধিগুলো মানা উচিত ছিল, সেইভাবে আমরা আসলে মানি না। এটা না মানার আরেকটি কারণ হতে পারে, যেহেতু আমাদের দেশ ওরকম না, মানুষ হয়তো ওইটাকে এবং জীবিকা আমাকে দুইটি চালাতে হবে। আপনি শুধু করোনা রোগী দেখতেছেন, করোনার পাশাপাশি অন্য রোগীগুলো যে মারা যাচ্ছে, একটা কিডনি রোগী সে ডায়ালিসিস করতে পারতেছে না, একটা হার্টের রোগী সে ট্রিটমেন্ট নিতে পারছে না। আমরা অনেক জায়গায় চেম্বার বন্ধ, অনেক জায়গায় দোকান বন্ধ, আপনি প্রয়োজনীয় একটা জিনিস কিনেন আপনি কিনতে পারতেছেন না। এই যে বাচ্চাদের ঘর থেকে বের হতে পারতেছে না, মানুষের সাইকোলজি সবকিছু মিলেই তো আসলে দেশ চালাতে হবে। সেই ক্ষেত্রে জীবন এবং জীবিকা এবং বিধি, স্বাস্থ্য বিধি যদি আমরা মেনে চলি, অবশ্যই আমরা এর থেকে উত্তরণ পাবো। আর পাশাপাশি আমাদের জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু অনেকগুলো এই বাজেটে অনেকগুলো নতুন জিনিস দিয়েছেন। প্রতিটা জেলায় 5টি করে আইসিইউ বেড, পাশাপাশি নতুন করে আরো 500 আপনার অ্যানেস্থেসিয়া ডাক্তার একটা নিয়োগের প্রক্রিয়া চলছে, যাতে আইসিইউ মেশিন চলতে পারে। পাশাপাশি হাই নেজাল ফ্লো অক্সিজেন যে সেটির ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটা জেলাতে আপনার পিসিআর মেশিন এবং প্রযুক্তি, এটার জন্য 2,500 কোটি টাকা বরাদ্দ আছে। সেখানে আপনার প্রায় এই বাজেটে 750 কোটি টাকা ডাক্তার স্টাফ সিস্টার এবং ওয়ার্ড বয় এদের জন্য এই 15টা রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু আপনি দেখেন সারা বিশ্বে যেখানে চাকরিতে লোক ছাড়াই করতেছে, সেখানে কিন্তু আপনি 2,000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, আপনার 5,500 সিস্টার নিয়োগ দেওয়া হয়েছে, আপনার 3,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আবার পাশাপাশি ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। সরকার কিন্তু তার কার্যক্রম প্রচুর করে যাচ্ছে। এখন কিছু লোক আছে বিরোধিতা করার জন্যই, বলার জন্যই বলে, কিছু বলতে হয়, না বললে তাদের মাথা খারাপ হয়ে যায়, এই জন্য তারা ঈর্ষান্বিত হয়ে উল্টাপাল্টা কথা বলে। আমি তো মনে করি যে প্রতিটা জায়গায় সরকার খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমাদের ডিজি অফিস বলেন, আমাদের জনপ্রশাসনের লোকজন বলেন, পাশাপাশি আমাদের যারা রাজনীতিবিদ আছে এরা কিন্তু ঘরে ঘরে যে সেবা দিচ্ছেন, এবং অনেকে কিন্তু করোনা আক্রান্ত হয়ে গেছে এই সার্ভিস দিতে। যে আমি মনে করি আমাদের কোনো ত্রুটি নেই। হয়তো আপনি 2-1জনের কথা বলবেন, 2-1জন চাল গম নিচ্ছে, সেটা পার্সেন্টেজ কত? আপনি 64,000 গ্রামের মধ্যে সেটি হয়তো 4 জন বা 5 জন বা 10 জন, সেটি কিন্তু কোনো পার্সেন্টেজের আওতায় আসে না আসলে। পার্সেন্টেজ এতই নগণ্য, তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যবস্থা নিয়েছে, কাউকে কিন্তু উনি চুল পরিমাণ ছাড় দেয়নি। এবং আপনি দেখেন বিভিন্ন জায়গায় যারাই ক্রাইমের সাথে জড়িত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদম জিরো টলারেন্সে উনি ব্যবস্থা নিচ্ছেন। ধন্যবাদ। জি, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ফায়াজুল হক রাজু আপনার কাছে যেতে চাই যে এই করোনা ভাইরাস যখন বাংলাদেশে প্রথম ধরা পড়লো 8ই মার্চ, ঠিক কয়েকদিন পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন করা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সব আয়োজনই পুনর্বিন্যাস করা হয়েছে। আপনি সেই আয়োজনের সাথে জড়িত ছিলেন আমি যতটুকু জানি, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই যে সেখানে 10 লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। জি, ওকে ভাই, আমি আসবো আপনার কাছে। আমি একটু ফায়াজুল হক রাজু ভাইয়ের কাছে যাচ্ছি। রাজু ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে রাজনীতিবিদ, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতা কর্মী জনপ্রতিনিধি রয়েছেন, সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করেছেন এই করোনা ভাইরাসের বিরুদ্ধে। বলা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একদম গ্রাম অঞ্চল থেকে, তৃণমূল থেকে সবাই ছড়িয়ে পড়েছেন।
যার কারণে কিন্তু এমপি মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যরা আক্রান্ত হচ্ছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে, অনেকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন আমরা দেখেছি। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আসলে কিভাবে দেখতে চান বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে বেলাল, এবং আপনার মাধ্যমে ভোরের পাতার অগণিত দর্শক যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছে তাদের সকলকে শুভেচ্ছা সালাম, এবং এখানে আমাদের যারা অনুষ্ঠানে আজকে পার্টিসিপেট করছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নটি খুবই আমি মনে করি যে সময়োপযোগী, কারণ আমরা সবাই এটা দেখেছি যে দোষ ত্রুটি বা বিচ্যুতির কথাগুলো যদি আমরা বলি সেগুলো থাকতেই পারে, কারণ এটা এমন একটা মহাযজ্ঞ, এমন একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে গোটা বিশ্বে এবং পরবর্তীতে বাংলাদেশে সহ সব জায়গায়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও। আমি মনে করি যে আমাদের যে সীমিত অর্থাৎ লিমিটেশনস ছিল, আমাদের যে শর্টকামিং ছিল, কারণ অ্যাজ আই সেড এখনই যে গ্লোবাল একটা চ্যালেঞ্জ কিন্তু এটা ছিল, আমি আগের টকশোগুলোতে এই কথাটি বলেছি। সেই জায়গায় যদি আপনি যদি দেখেন, বাংলাদেশ কিন্তু একটি ছোটখাটো দেশ, আমাদের লোকসংখ্যা বেশি, বাট আমাদের যে প্রস্তুতি যে বিষয়টি, প্রথমে আমরা কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের ছিল, এটা আমরা কম বেশি সকলে এটা স্বীকার করি, সরকারও এটা স্বীকার করে নিয়েছে, কারণ এর জন্য প্রস্তুতি থাকার যে প্রোগ্রাম বা প্ল্যান থাকা সেটা কিন্তু অনেক দেশেরই ছিল না, উন্নত দেশেও ছিল না। সেই সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি দেখেন ব্যাপকভাবে সারা দেশে, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের যদি সম্পৃক্ততার কথা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের যদি সম্পৃক্ততার কথা আমরা উঠাই, এবং সর্বাগ্যে যদি দেশের নেতৃস্থানীয় অবস্থায় আছেন, অর্থাৎ মন্ত্রিসভা থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্যগণ থেকে শুরু করে মোটামুটি সকল পর্যায়ের জনপ্রতিনিধি, প্রায় 60,000-এর উপর কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত সারা দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে, এই সকলেই কিন্তু এটাকে আরেকটি 71-এর যুদ্ধের থেকেও বড় কিছু হিসাবে কিন্তু নিয়েছে। এবং মিডিয়া আমরা যারা দেখেছি, যে মিডিয়া সহ অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ অনেক সময় আমরা অনেক কিছু নেতিবাচক দেখেছি। এইসব দিয়ে আমাদের অবশ্য বাছাই করলে হবে না বা যাচাই করলে হবে না। আমাদের যেই লক্ষ্যটি ছিল যে মিনিমাইজ করা, অর্থাৎ ড্যামেজ কন্ট্রোল করা, আমাদের এত বড় একটি মহামারীর সামনে আমরা আজকে আমরা সেই জায়গায়। আপনি কি শুনতে পাচ্ছেন বেলাল ভাই? জি রাজু ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি রাজু ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। একটা ইন্টারাপশন আসছে আর কি আমার দিকে। যাই হোক, তো আমি যে কথাটি বলছিলাম যে এরকম একটি সম্মুখ যুদ্ধে, একটি মহামারীর যুদ্ধে আমরা যখন সকলে অবতীর্ণ, সেই জায়গায় আমাদের এটা কে বল রাজু ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকেন। আমি কন্টিনিউ করি। জি তো আমাদের প্রাইম ফোকাসটা ছিল ড্যামেজ কন্ট্রোল করা, অর্থাৎ আপনার ফ্যাটালিটিস, অর্থাৎ আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটি, বিশেষ করে মানুষের যে ক্ষয়ক্ষতি সরাসরি, সেটিকে যেন আমরা কমিয়ে আনতে পারি। এর একটি বড় জায়গা ছিল যে রোগ শনাক্তকরণের ব্যাপারটি, এবং সেই জায়গায় কিন্তু আমরা প্রথম দিকে কিছুটা পিছিয়ে থাকলেও আমরা পরবর্তীতে কিন্তু আমরা অর্থাৎ একটা ব্যাপক অর্থে কিন্তু আমরা ঢেলে সাজিয়েছি। যেমন আজকে ধরেন সরকারি নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতার কারণে এবং যত ডিরেকশনের কারণে প্রায় 61টি সেন্টারে কিন্তু টেস্টিং এর যে ফ্যাসিলিটি সেটা কিন্তু এখন চলছে। এই গত কয়েকদিন আগেও বেশ কয়েকটি একসঙ্গে আপনার পারমিশন দেওয়া হয়েছে বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এখন আমাদের যে সম্মুখ যুদ্ধে এই লড়াইয়ে ছিলেন আমাদের এই যে ডক্টর বিপ্লব সহ সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীরা, অর্থাৎ হেলথ কেয়ার গিভার্স বা হেলথ কেয়ার প্র্যাকটিশনার যারা আছে, ইনক্লুডিং নার্সেস, ওয়ার্ড বয় থেকে শুরু করে, একটি হাসপাতালের সঙ্গে আপনি জানেন যে এর ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকলে থাকে, সকলে কিন্তু কমবেশি। অনেক জায়গায় অনেক সময় কমপ্লেন এসেছে যে এরকম ডক্টররা ভয়ে পালিয়েছে বা রোগীকে নিতে চাচ্ছে না, এরকম কিছু কমপ্লেন আমরা দেখেছি। এটা সত্যতা আছে। একটা জিনিস কি যে দেখেন, আমাদের একটা বিপর্যয় একটা বড় একটু যদি ইন্টারভিউ করে, আমার মনে হয় শুরু থেকে আসলে এক ধরনের আতঙ্ক ছিল, ভয় ছিল। আমি সেটা করোনার এই বিশ্ব পরিস্থিতির ব্যাপারটা নিয়ে এবং বিশেষ করে এই রোগটিকে নিয়ে বা ভাইরাসটিকে নিয়ে যেই পরিমাণ ভীতিকর আপনার একটা প্রচারণা প্রথম থেকে ছড়ানো হয়েছে, তারপরে আপনার WHO এরও অনেক কিন্তু আপনার ফল্ট লাইন ছিল। যেমন WHO একসময় বলেছে মাস্ক পরার দরকার নেই, আবার বলেছে মাস্ক পরার দরকার আছে। তারপরে তারা টাইম ফ্রেম ঠিক করতে তারা অনেক সময় নিয়েছে। এই সবকিছু মিলে মানুষ কিন্তু অনেকটা বিভ্রান্তির ভিতরে ছিল, আবার একটা ভীতিকর পরিস্থিতির ভিতরে আসছে।
এটার কোনো ওষুধ নেই এই ব্যাপারটি, বা এটার কোনো ভ্যাকসিন নেই, এটার কোনো স্বীকৃত কোনো আপনার মেডিকেল যে অ্যাডমিনিস্ট্রেট করবে সেই প্রোটোকলটিও ছিল না। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সারা পৃথিবীতে, আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বললে হবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম ছিল, যেহেতু একটা প্যান্ডেমিক, তো গ্লোবাল চ্যালেঞ্জ, কিন্তু গ্লোবাল একটা প্রবলেম, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ একটি দেশ। আমরা সবাই সারা পৃথিবী যেভাবে এটাকে মোকাবেলা করতে গিয়ে বিপর্যয় মুখে হয়েছে, আমরাও কিন্তু হয়েছি। কিন্তু আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে পর্যালোচনা করতে চাই। আমি যে কথাটি একটু আগে বলেছি যে এই করোনা মোকাবেলায় আমাদের প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মী, বিশেষ করে নেতৃস্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকে কিন্তু আজকে দেখেন, অনেকে এই কাজ করতে গিয়ে আজকে কিন্তু নিজের জীবনের মায়া বা তোয়াক্কা করে অনেকে কিন্তু এই যুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, এবং তার খেসারত অনেকে দিয়েছেন, কিন্তু অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছেন, এবং অনেকে এখন আক্রান্ত হয়ে অর্থাৎ আইসোলেশনে আছেন অথবা কোয়ারেন্টাইনে আছেন। তো এই অনেকে হসপিটালে আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়ছেন। বিশেষ করে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আমরা জানি যে 8,000-এরও বেশি অধিক কিন্তু আক্রান্ত হয়েছেন। তারপরে আমার আর্মিতে হয়েছে, অন্যান্য বাহিনীতেও হয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যেটা আমরা বলি, তার সঙ্গে যারা যারা সম্পৃক্ত তারা কিন্তু কম বেশি সকলে আক্রান্ত হয়েছেন। তার মানে কেউ কিন্তু কাজের থেকে পিছপা হন নাই। হ্যাঁ, আমাদের হয়তো সান্ত্বনা দেওয়ার জায়গাটি আরো বেশি ভালো হতে পারতো, আমাদের হয়তো আরো বেশি আমরা এখানে কমফোর্টের জায়গায় থাকতে পারতাম, কিন্তু আমরা যেই কথাটি আগে বলেছি আজকে সবাই, যে এই পরিস্থিতিতে আমরা পড়বো, এরকম কোনো উন্নত বিশ্ব যেরকম করতে পারেনি, আমাদেরও সেরকম একটা প্রস্তুতির যে জায়গা, সে জায়গায় একটা ঘাটতি ছিল। এবং আমাদের স্বাস্থ্য খাতে তো অবশ্যই অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এবং অনেক ত্রুটি বিচ্যুতির জন্য আমরা হয়তো এগুলাকে আজকে আইডেন্টিফাই করার সুযোগ পেয়েছি, আমরা আমাদের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর একটা সুযোগ পেয়েছি। তবে অনেক প্রাণের দামে, অনেক জীবনের দামে, অনেক কিছুর বিনিময়, এইটিও আমাদেরকে স্বীকার করে নিতে হবে। স্বীকার করে। জি রাজু ভাই, আমি আসবো ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনার কাছে যেতে চাই যে একদম শুরুর দিন থেকে আপনি সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠে কাজ করছে, একদম হসপিটাল, আপনার আইসোলেশন থেকে শুরু করে সব জায়গায় আপনি ছুটে বেরিয়েছেন, আপনার কি মনে হয় এই অবস্থায়? আজকে আমাদের 2 মাস পূর্ণ হলো আমাদের চিকিৎসা সেবার। আমি বলবো, আমরা যখন শুরু করেছিলাম তখন করোনা মানে আতঙ্ক, করোনা মানে ভয়, করোনা মানে মৃত্যু। 2 মাস আগের বিষয়, 60 দিন আগে। সুতরাং আজকে অনেকেই এগিয়ে আসছেন। আমি বলবো এটি আমাদের সফলতা। আমরা ভয়কে জয় করেছি সাহস দিয়ে, মানবিকতা দিয়ে। আমরা ইতিমধ্যে 1200-এর অধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছি। তার মধ্যে প্রায় 120 জনের মতো রোগী করোনা পজিটিভ সুস্থ হয়ে বাসায় গেছেন। সুতরাং আমাদের এখানে সফলতার হার 99.9 সামথিং। সো আমরা প্রথমে বলবো যে কি, আমাদের যে ব্যবস্থাপনা ছিল ফিল হসপিটালের, যে আমি মনে করি চিকিৎসা মানে শুধু মেডিসিন নয়, আন্তরিকতা, ভালোবাসা, যারা হেলথ সার্ভিস প্রোভাইড তাদের থাকতে হবে, পাশাপাশি মানসিক স্বস্তি দিতে হবে, বিনোদন থাকতে হবে, সুষম খাদ্য দেখতে হবে, আর স্বাস্থ্যকর পরিবেশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমন্বিত সবকিছুর মাধ্যমে আমি ফিল্ড হসপিটালকে আমরা সাজিয়েছি। সুতরাং সেভাবে যখন রুগী এসে বলে আমরা এখানে ঢুকেই 50% রোগ ভালো হয়ে গেছে, এর চেয়ে বড় তৃপ্তির কিছু হতে পারে না। আর জীবনে যে পৃথিবীতে কোনো জায়গায় এমন সবাই পায়নি, রোগীরা যখন রিভিউ করে তখন আরো বেশি ভালো লাগে। আসলে আমরা এত বেশি কিছু করছি জানি না, আমার ভলান্টিয়ার ভাইরা আমরা মিলে, নাসির ভাই রয়েছে, নাসির ভাই আমাকে উৎসাহ দিয়েছেন শুরু থেকেই, আমাকে দেখে গিয়েছেন আগের দিনে, এর মধ্যে খবর নিয়েছেন। সুতরাং চট্টগ্রামবাসীর জন্য আমার ক্ষুদ্র জায়গা, সেখানে আমরা চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমাদের আফসোস হয় আরো যদি এই ধরনের ফিল্ড হসপিটাল হতো, তাহলে আরো বেশি আমাদের মানুষের আস্থার জায়গাটা হতো, মানুষকে ভয় কম বানানো যেত, আতঙ্কগ্রস্ত কম হতো, তাহলে মানুষ ধীরে ধীরে খোলস থেকে বের হয়ে আরো বেশি স্বাস্থ্য সেবা পেত। সেটা আমি বলবো যে আমাদের হসপিটাল বলি, আমার না, আমাদের কেউ না, আমরা সবাই মিলে হসপিটাল করেছি। সুতরাং এখানে স্বাস্থ্য সেবা চলছে। আর বিশেষ করে আমাদেরও পরিবার পরিজন রয়েছে, তাদেরও তো একটা ভয় হয়, তাদের সন্তানরা এখানে কাজ করছে। এই জন্য শুরু থেকেই আমি স্বাস্থ্যবিধি, সুরক্ষা, চিকিৎসকদের সুরক্ষার বিষয়ে একেবারে A to Z 95 মার্কস, প্রপার পিপি, হেড শিল্ড থেকে শুরু করা, শু কভার শুরু করা, পুরো গামবর্ত, পুরো অনেকটা যুদ্ধে যাওয়ার মতো যে প্রস্তুতি একজন সৈনিকের থাকে, সে অদৃশ্য যুদ্ধকে জগতে, সেটা আমরা নিশ্চিত করেছি। এবং সেটা নিশ্চিত করেছি তাদের থাকা, তাদের স্যানিটাইজিং, তাদের টয়লেট শুরু করা, সবকিছু মানে সুস্বাস্থ্য পরিবেশ। আমি বিশ্বাস করেছি যে আমার ভলান্টিয়ার বেড়া, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা সেবা দিতে পারবো। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের প্রত্যেকটা কর্মী,
প্রত্যেকটা এখনো পর্যন্ত আজকে 60 দিনের মাথায় এটা গর্ব করে বলার মতো যে এখন সবাই সুস্থ আছেন। হয়তো নন সিমটমেটিক করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছি, এটা হতে পারে, কিন্তু আমাদের কোনো মেসিভ কোনো ম্যাসাকার নেই, সবাই সুস্থ। এখন দিনের পর দিন ওরা নির্ভয়ে কাজ করছে, আরো বেশি মানে ভয়হীন ভাবে কাজ করছে। আতঙ্ক এটা কিছুটা কমে গেছে বলা যায়। আতঙ্ক কিছুটা কমেছে বলবো না, আমাদের অনেকটাই কমে গেছে আমাদের মধ্যে। জি। সেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যায়। শুধু যদি আমি যা বলি সাহায্য হবে না। যারা চট্টগ্রামে রয়েছেন, নাসির ভাই রয়েছেন, তাদের যদি নাসির ভাই ঘুরে যায়, নাসির ভাই অনেক সাহসী হয়ে গেছেন, সেটা ভালো লাগে। যত মানুষ এই করোনার সাথে কাজ করতে যাবে আসলে সাহসী হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করছি চট্টগ্রামবাসীর জন্য যে সরকারকে সহায়তা করার জন্য। আসলে এটা সরকারের সহায়তা কেন্দ্র, আমরা কিছু সার্ভিস দিনের পর দিন প্রোভাইড করি। আমরা যারা এক সময় যেসব রোগী ভর্তি হতো তাদের আমরা স্যাম্পল কালেকশন করতে পারতাম, আমার ভলান্টিয়াররা উদ্যোগ নিয়েছি, শিখিয়েছি। আমাদের শাকিল স্যার যে বিআইটির যে চিফ রেজিস্ট্রার উনি শিখিয়েছেন। আমাদের ভলান্টিয়ার আমাদের যারা ভর্তি রোগীর স্যাম্পল কালেকশন করে, আমরা অতি দ্রুত যাতে রিপোর্ট গুলো পাই সে ব্যবস্থা করেছি। সুতরাং আমরা বলবো যে একটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা যদি সরকার আরো বেশি উদ্যোগ নেয়, অনেক কিছু নিয়েছে সরকার, তো সরকার দায়িত্ব পালন করছেই, আমরা নাগরিক হিসেবে কি দায়িত্ব পালন করছি সেটা প্রশ্ন নাগরিকদের করুন। যারা এত সমালোচনা করে তাদের সে প্রশ্নটা দেন না। সরকার তো লকডাউন দিয়েছে, অনেক কিছু করেছে, পুলিশ নামিয়েছে, আর্মি নামিয়েছে, আমরা কি মানছি? এমনকি পুলিশকে লাঠি পেটা করে মেরে ফেলবে সরকার? সুতরাং সরকারের সমালোচনা কর, সরকার নির্দেশ দেবে, এই নির্দেশ মানা পালন করার দায়িত্ব তো সাধারণ জনগণের। আমরা গর্ব করে কানাডার প্রধানমন্ত্রীর ভাষণকে ভাইরাল করি, উনি কানাডার প্রধানমন্ত্রী, বাট ওনাদের নাগরিক তো কানাডার নাগরিক। সুতরাং আগে সুনাগরিক হন, কানাডার নাগরিক মতো নাগরিক হন, তারপর কানাডার প্রধানমন্ত্রীর কথা বলবেন। অ্যাবসলিউটলি সরকারের অনেক কিছু করছে, অনেক কিছু করেছে। সুতরাং আমরা নাগরিক হিসেবে অনেক কিছু করিনি, নাগরিক হিসেবে যদি অনেক কিছু করতাম তাহলে আমি শিওর করোনা পরিস্থিতি বাংলাদেশে আরো বেশি কম হতো। আমি একটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই, সেটা কি যে এখন যে সংক্রমণের যে পেসটা অর্থাৎ গতি, সেটা কিন্তু অনেকটা মিডিয়াম পেসে এসে গেছে। এটা একটা ভালো দিক। তবে পাশাপাশি কাজে আবার শৈথল্য দেখানো যাবে, সেটাও কিন্তু করা যাবে না, অর্থাৎ কম্প্রোমাইজ করা যাবে না এখনই। কারণ করোনা প্রতিরোধের যে সমস্ত পথগুলো সেটা কিন্তু বন্ধ হয়ে যায় নাই, বরং ওষুধ নাই বা ভ্যাকসিন নাই, এটা একটা বাস্তবতা। পাশাপাশি এটাকে মোকাবেলা করার জন্য যে মেকানিজমটা দরকার ছিল একটা ডিভাইস করা, অর্থাৎ by now we have been able to devise a mechanism through which we can actually face the pandemic. এটা কিন্তু আমরা বুঝেছি, যেমন কি কি ওষুধ অ্যাডমিনিস্টার করতে হবে, কি কি কাজ করতে হবে, রোগীকে কিভাবে আইসোলেশনে নিতে হবে, সেখান থেকে নেক্সট স্টেজ কি হবে, এই যে টোটাল মেকানিজমটা সেটা কিন্তু আমরা মোটামুটি রপ্ত করেছি ওভার দ্য লাস্ট কাপল অফ মান্থস বা লাস্ট কাপল অফ উইকস। এইটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। জি, আমি এখানে ছাড়ছি আর কি। জি নাসির ভাই, আপনার কাছে যেতে চাই যে আপনার শুরু থেকে আমি যেটা বলছিলাম, শুরু থেকে আমরা দেখেছি বিভিন্ন ভাবে ছুটি পেয়েছে। যে লকডাউন, প্রথম যে লকডাউন ছিল আপনার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। ইভেন আমরা দেখেছি আপনি যে আপনার শহরে যে প্রাণীগুলো রয়েছে তাদের জন্য আপনি খাবার বিতরণ করেছে নিজ হাতে গিয়ে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি কথা বলেছেন, শত বিভেদ জীবন চলবে, স্থবির থাকবে না। তো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণ, যেটি বিপ্লব ভাই বলছিলেন, নাগরিক হিসেবে আসলে জনগণ কি করছে? ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। আমি একটা বিষয় যোগ করি, সেটা হলো যে একটা বিষয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না, সেটা হলো যে কোভিড-19 এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে এবং সর্বমহলে বলা যায়, এবং এক ধরনের প্যানিক কিন্তু তৈরি হচ্ছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। মানুষের মধ্যে ভয়, একদিকে ভয় কাজ করছে, আরেকদিকে আবার মানুষের মধ্যে দেখা যায় একটা অংশের মধ্যে ব্যাপরোয়া, জেনারেলাইজ করাটা ঠিক হয় না, ব্যাপরোয়া একটা মনোভাব আমরা বই প্রকাশ দেখতে পাচ্ছি। এটা হলো যে একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা বিষয়। এটা আরেকটা বিষয় আমি বলবো, এখানে আমাদের সবাইকে আমরা যদি ধরুন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি, আমার কাছে কেন জানি মনে হয় প্যানিক যেটা তৈরি হয়েছে এটা ধীরে ধীরে আমরা এটা কমিয়ে আনতে পারবো। একটা আমার কাছে নিজের এটা কৌতূহল বশত এই কথাটাই বলছি, এটা হলো যে ধরুন আমরা সাপোজ ধরুন গতকাল চট্টগ্রামে ধরুন কোভিড আক্রান্ত হয়ে ধরুন চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করেছেন কয়জন, বা ধরে নিলাম যারা সমালোচনা করেছেন একেবারে হসপিটালে ভর্তি হতে পারেন না বা চিকিৎসা পান নাই বা আপনার এই যে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছেন কয়জন, একবারে সর্বোচ্চ ধরেন। এখন গতকালের যদি আবার আমরা পরিসংখ্যান নেই, হাসপাতালে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলো তো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কজন মারা গিয়েছে,
এবং কজন ঘরে মারা গিয়েছে, তাহলে দেখা যাবে এই সংখ্যাটা কমপক্ষে আপনি 15 থেকে 20 গুণ বেশি। এবং এই সংখ্যাটা কিন্তু আমরা কেউই জানছি না বলে আমরা মনে করছি যে বোধহয় বা শুধু কোভিড আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, আর না হলে কোভিড আক্রান্ত না হলে বোধহয় মানুষ মারা যাচ্ছে না। এই পরিসংখ্যানটা যদি মিডিয়াতে প্রতিদিন আসতে থাকে, প্রতিদিন আজকে চট্টগ্রাম শহরে এই চিকিৎসা নিয়ে এতজন মারা গেছে, এই চিকিৎসা নিয়ে অতজন মারা গেছে, দেখা যাচ্ছে ওইগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়ে যাবে। কিন্তু না জানার কারণে এই প্যানিকটা কাজ করছে না। তা আমি মনে করি ধরেন আজকে আমাদের সময় এসেছে, আমরা অনেক আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, সমালোচনা করেছি, অনেক বিষয়গুলো তুলে ধরেছি। এখন কিন্তু কম বেশি আমরা সবাই জানি আমাদের সীমাবদ্ধতা কি, এটা সবাই জানে, আমাদের দুর্বলতা কি, এটাও সবাই জানেন, আমাদের ব্যর্থতা যদি বলেন আমাদের ব্যর্থতা কি, এটাও সবাই জানেন, আমাদের সক্ষমতা কতটুকু আছে এটাও সবাই জানে। তাহলে এখন আমি মনে করি আর বেশি একেবারে পোস্টমর্টম না করে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা পত্র পত্রিকার বিশাল এলাকা জুড়ে যে শুধু আলোচনা সমালোচনা পর্যালোচনা আছে, আমরা কিছু যদি পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা বা শুরু করে দিই এবং মানুষকে, জনগণকে যদি এই যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষকে অনুপ্রাণিত করি, উদ্বুদ্ধ করি এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি করোনা বা ভাইরাসে আমরা আতঙ্কিত না হয়ে, আমরা ভয় না পেয়ে, ভয়কে জয় করে আমরা জীবনটাকে রক্ষা করতে পারবো, পাশাপাশি জীবিকাটাকে আমরা সচল করতে পারবো। এখন একটা বিষয় হলো যে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, স্বাস্থ্যবিধিটা আমরা জানি এটা কি করতে হবে। আমি অপ্রয়োজনে যে ঘরের বাইরে দীর্ঘ সময় অতিবাহিত করা বা এক জায়গায় একত্রিত হইয়া বা আড্ডা মারা, যেটাও উন্মুক্ত স্থানে হোক, হোটেলে হোক বা কোনো জায়গায় হোক, এখন সেটা না করে আমাদের কি করতে হবে, আমি প্রয়োজন ব্যতীত আমি ম্যাক্সিমাম সময় ঘরে থাকবো, ঘরের পরিবেশ সদস্যদের সাথে আমি সময় অতিবাহিত করব। আর প্রয়োজন হলে আমি বাইরে যাব, বাইরে যাওয়ার সময় আমি স্বাস্থ্যবিধিটা শতভাগ আমি একদম মাস্ক দিয়ে, মানসম্পন্ন মাস্ক দিয়ে আমার নাক এবং মুখটা খুব ভালোভাবে আমি ঢেকে রাখবো। বাইরে থাকাকালীন সময় আমি মনে করি কোনো অবস্থাতেই যদি আমরা মাস্কটা না খুলে আমার কাজটা শেষ করে যদি আমি চলে আসি বা কর্মস্থলে যতক্ষণ পর্যন্ত আমি সময় অতিবাহিত করব, কর্মস্থলে অবস্থান করব, সেইখানে যদি স্বাস্থ্যবিধিটা আমি পুরোপুরি ভাবে মেনে চলতে পারি এবং আমার হাতটা যদি প্রায়শই কোনো অবস্থাতেই এটা ময়লা ময়লা জমতে না দিই, সাবান দিয়ে খুব ভালোভাবে যে পদ্ধতিগত ভাবে 20 থেকে 30 সেকেন্ড আমি হাত দিয়ে পরিষ্কার রাখি, তাহলে এবং বাইরে যখন থাকবো শারীরিক দূরত্ব বজায় রাখে চললে আমি মনে করি এইভাবে যদি সবাই আমরা মেনটেন করতে পারি, তাহলে কোনোভাবেই এটা আক্রান্ত হওয়ার সুযোগটা থাকবে না। আমি যদি আক্রান্ত না হই, এভাবে যদি প্রত্যেকে মনে করে আমাকে কোনো অবস্থাতে আমি আক্রান্ত হব না এবং না হওয়ার জন্য যে যে পদক্ষেপ, পরিকল্পনা বা ব্যবস্থা নেওয়া উচিত সেটা আমি অবশ্যই নিব, তাহলে তো আক্রান্তর সংখ্যা তো আপনি নিয়ন্ত্রণ হয়ে যাবে, কমে যাবে। আর ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার মাধ্যমে আবার তারা সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এবং আমরা যে আমার আর্থিক অবস্থায় যাই হোক না কেন, প্রতিদিন আমরা তো দুবেলা আহার গ্রহণ করি, আমি ধনী হই, আমি দরিদ্র হই, মধ্যবিত্ত হই, নিম্ন মধ্যবিত্ত করে থাকি, এটা কি কারণে, আমি ক্ষুধা নিবারণের জন্য। এখন স্বাস্থ্যবিধিটাও যদি মনে করি আমার জীবনের একটা অপরিহার্য একটা অংশ, এটা যদি যতক্ষণ পর্যন্ত এই ভাইরাসটাকে আমরা জয় করতে না পারবো, নিয়ন্ত্রণ করতে না পারবো, এটা যদি প্রতিষেধক আবিষ্কার না হবে, ওষুধ না হবে, ততদিন পর্যন্ত এইভাবে আমরা চলবো, তাহলে দেখা যাবে আমরা সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এবং এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমি মনে করি এখানে আমাদের কোনো ভয় পাওয়ার বা কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা আতঙ্ক করবো না। এবং পাশাপাশি যদি সবাই যদি এগিয়ে আসেন, যাতে ওই যে বললাম যে নেগেটিভ ক্যাম্পেইন যদি হয়, মানুষের সাইকোলজিতে একটা প্রভাব পড়ে। আমরা জানি কি জানো, খেলোয়াড়রা তাদেরকে কিন্তু যেদিন খেলার সময় ওই দিন কিন্তু অনেকে পত্রপত্রে নিষেধাজ্ঞা, তাদের পত্রিকা ওদের সরবরাহ করা হয় না, টেলিভিশন ওরা দেখতে পারেন না, অনেক কিছু বিধি নিষেধ আরোপ করেন এক এক দেশে এক একজন, কি কারণে, তারা যাতে স্নায়ু চাপে না ভোগেন, তাদের যাতে বা সাইকোলজিক্যালি তারা কোনো ডিপ্রেস যাতে না হন, এই কারণে। এই ক্ষেত্রে আমি মনে করি অনেক হয়েছে, এখন আমাদের কিন্তু এখন থামা উচিত এবং থেমে আমরা পজিটিভ দিকে যদি আগাই, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যে মানুষকে উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি, উজ্জীবিত করি এবং স্বাস্থ্যবিধির সাথে যদি সম্পৃক্ত করি, মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে পারি, তাহলে দেখা যায় পাশাপাশি যেগুলো বিশেষজ্ঞরা আছে ওনাদের পরামর্শ আছে, টেস্টের সংখ্যা বাড়ানো,
এবং তাদেরকে শনাক্ত করা, এবং যাদেরকে শনাক্তের সাথে যারা কন্টাক্ট ট্রেসিং করে তাদেরকে আইসোলেট করা, আসলে তাদেরকে জি হোম কোয়ারেন্টাইন বা এই যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বা হোম আইসোলেশনে, এবং যাদের চিকিৎসা দেওয়া প্রয়োজন তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করা, এগুলো যদি আমরা প্যারালালি পাশে সাইড বাই সাইড করতে পারি, তাহলে আমি মনে করি আমরা করোনা সামাল ভাইরাসকে দেওয়া জয় সম্ভব। করতে পারবো। ধন্যবাদ। জি ইউসুফ ভাই আপনার কাছে যেতে চাই যে যেটি নাসির ভাই বলছিলেন যে করোনা টেস্ট এক ধরনের করোনা টেস্ট করতে বা রিপোর্ট করতে অনেক সময় হয়রানির শিকার হচ্ছে, সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? বর্তমানে আজকে আমাদের যে আপনার অ্যাডভাইজিং কমিটি যে আছে, যে উপদেষ্টা কমিটি এবং আমাদের যে টেকনিক্যাল কমিটি, তারা একটি ডিসিশন নিয়েছে। আপনারা একটু নেটে সার্চ দিলে দেখতে পাবেন যে বোম্বে এবং দিল্লিতে কিন্তু করোনা অনেক বেশি, এমনকি আমাদের দেশের চেয়ে বেশি সেখানে, এবং তারা টেস্টিং করতেছে আপনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটা আমাদের জাফরুল্লাহ সাহেব বলেছে অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি না, অ্যান্টিজেন টেস্ট দিয়ে, অ্যান্টিজেন কিট দিয়ে টেস্ট করা যায়, এবং এটা আপনি মাত্র 10 মিনিটে টেস্টই হয়ে যাবে, এবং খরচও খুব কম, এবং যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি করতে পারবেন, গ্রাম গঞ্জে সব জায়গায় করতে পারবেন। এটি একটা সুবিধার দিক হলো অনেক খরচ কম। পাশাপাশি এটি কিন্তু আপনার একটা দক্ষিণ কোরিয়ার কিট, এবং এই কিটটি যদি আমরা পারমিশন অলরেডি দেওয়া হয়েছে, আশা করি শর্ট টাইমে আমরা এটা করতে পারলে বড় লাভ যেটা, মানে একটি রোগীর ডায়ালিসিস লাগবে, সেই ক্ষেত্রে আমরা কি ডায়ালিসিসটাকে রিভিউজ করছি যে আপনি করোনা টেস্ট পজিটিভ না নেগেটিভ এটা দেখার জন্য। আবার টেস্ট যেটি করানো হয়েছিল সেটা করা হয়েছে 5 দিন আগে, 5 দিন পরে রিপোর্ট, তো 5 দিন পরের মধ্যে এর মধ্যে কিন্তু সে যে পজিটিভ হয়েছে না হয় না এটা কিন্তু আমি জানি না। এবং র্যাপিড কিট টেস্টটি আসলে এবং এটি বাজারে চলে আসলে আমাদের এখানে, আমি মনে করি আমাদের ডাক্তারদের এবং সাধারণ জনগণের ভয় ভীতিও কমে যাবে, এবং সাধারণ চিকিৎসা শুরু হবে, এবং আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইন এবং এগুলা করা, ডিজিজ ডায়াগনোস করা অনেক ইজি হবে। আমার মনে হয় যে দ্রুত একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। আর আগামী দিনে আপনি এমনিও দেখবেন যে কার্ভ চলতেছে, আমার বিশ্বাস 1 সপ্তাহ 15 দিনের মধ্যে দেখবেন যে দ্রুত গতিতে রোগী কমে যাবে। আর ঢাকা শহরে আমি দেখলাম যে এখন মোটামুটি 80% লোকে কিন্তু মাস্ক আপনার ব্যবহার করে, এখন কিন্তু এটা কমে গেছে, যে ওই নাক খোলা রাখা রাখা এটা অনেকটা কমছে, যেহেতু কিছু ভয় পায় এবং সেটা কমছে। আমার বিশ্বাস আমরা অচিরেই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা এবং যেইভাবে শক্ত হাতে যে আপনার নিয়ন্ত্রণ করেছে, খাদ্য দেওয়া, গায়ে-গঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়া করা, যেভাবে উনি করেছেন, ফসল যাতে কোনোভাবে নষ্ট না হয় সে ফসল কাটার জন্য ব্যবস্থা নেওয়া, এবং প্রশাসনকে উদ্যোগ নিয়েছে যাতে ফসলগুলো তাড়াতাড়ি তোলা যায়, এবং প্রশাসনও সেক্ষেত্রে হেল্প করছে। আমাদের ছাত্রলীগ ভাইয়েরা বিভিন্ন জায়গায় ফসল কাটতে হেল্প করেছে, আমাদের রাজনীতিবিদরা ফসল কাটতে হেল্প করেছে। তারপর এর মধ্যে দেখেন আপনার আমপান যেটা গেল, সে আমপানে তো আমাদের ক্ষয়ক্ষতি একেবারে, যে যতই বলি যে বলে যে গোদের উপর বিষ ফোড়া, এটিও কিন্তু হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের রব্বুল আলামিনের অশেষ, উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে ওনার নজরদারিতে আছে, এবং উনি তো নিয়মিত প্রতিটা জেলা প্রশাসনের সাথে, আমাদের সিভিল সার্জনের সাথে, আমাদের ডিজি অফিসের সাথে সবসময় মত বিনিময় করে। পাশাপাশি আমাদের যেটি বড় সৌভাগ্য, দেখেন এবার কিন্তু প্রচুর ফসল হয়েছে, ধান হয়েছে, আম হয়েছে, লিচু হয়েছে। মানুষ যদি আম খায় তাহলে সে ভাত কম খাবে, অটোমেটিক একটি খাবার বেশি হলে অন্য খাবারের উপরে কিন্তু অটোমেটিক চাপ কমে যায়। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আমাদের সে আস্থা ওনার প্রতি আছে। ওনার এক ঝাঁক সোলজার আছে যারা আওয়ামী লীগের সোলজার, যারা কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা এটি ওভারকাম করে ফেলতে পারবো। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রাজু ভাই আপনার কাছে যেতে চাই, যে আমি একটু রাজনৈতিক প্রশ্নে আপনার কাছে যেতে চাই। যখন প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হলো, তখন বলা হলো কেন স্কুল কলেজ বন্ধ করা হচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্কুল কলেজ বন্ধ করা হলো। অনেকে বলছেন কেন কারফিউ জারি করা হচ্ছে না, কেন আপনার লকডাউন দেওয়া হচ্ছে না, গভর্নমেন্টের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সবকিছুই করা হলো। তারপরও কিন্তু কিছু লোক সমালোচনা করেই যাচ্ছেন। সেই দায়ভারটা আসলে কাদের উপর দিতে চান? নাগরিকদের দিতে চান, নাকি রাজনীতিবিদদের দিতে চান, নাকি যারা আমলাতান্ত্রিক ভাবে রয়েছেন তাদেরকে দিতে চান? আমি এই কথাটি, এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি একটু জিনিস শেয়ার করতে চাই দর্শকদের উদ্দেশ্যে এবং আমরা যারা এখানে সবাই উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে। আমার পরিবারে এই জুন মাসের প্রথম সপ্তাহে 2 জন মুরব্বী চলে গেছেন। আমার নিজের মা চলে গেছেন,
সাবেক মন্ত্রী ফয়জুল হক সাহেবের, আমার বাবা ছিলেন জানেন আওয়ামী লীগের রাজনীতিক, উনি মন্ত্রী এবং এমপি ছিলেন আওয়ামী লীগ থেকে। আমার মা, উনি চলে গেছেন, উনি জানতেনই না যে ওনার করোনা হয়েছে। এটার একটা আমি কারণ বলি, এটা সবাই একটু সজাগ হবেন, যে বিশেষ করে যারা মুরব্বী আছেন, যাদের এনি আদার ক্লিনিক্যাল ইস্যু অর্থাৎ এনি মেডিকেল কন্ডিশন আছে আন্ডারলাইং, ধরেন ডায়াবেটিস হতে পারে, ধরেন কারো রেনাল ফেলার Comorbidity। বা সে কিডনির সিকেডি বলে, আপনার ওই সে ভালো বলতে পারবে আমাদের ডাক্তার সাহেব। Chronic dialysis, জি। chronic dialysis, তারপরে আপনার হার্টের chronic ইস্যু, kidney disease আর কি, CKD। যাদেরই এসব problem, Comorbidity। বিশেষ করে যারা হ্যাঁ, 60-এর সেটা- মধ্যে, এটা কিন্তু সত্য ঘটনা যে তারা মোর সাসেপ্টেবল, তারা মোর আপনার এখানে ডেঞ্জার একটা বিয়ার করছে, পসিবিলিটি বিয়ার করছে। সেই জায়গায় আমার বোনের শাশুড়িও মারা গেলেন এই মাত্র। আমার বোনের শ্বশুর 52-তে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, উনিও ওনার স্ত্রী মারা গেলেন। তো একই সপ্তাহে দুজন মারা গেলেন করোনা, এবং দুজনই জানতেন না। তো এখন আমরা যেটা দেখছি সেটা কি, সচেতনতার বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ফ্যামিলিরই দুজন মুরব্বী মারা গেলেন, আমরা বুঝতেই পারলাম না, মারা যাওয়ার পরে জানতে পারলাম তাদের কোভিড-19 হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব হিডেন ভাবে আসে। সবাইকে সচেতন হওয়া খুবই ইম্পর্টেন্ট। যেই কথাটি বলেছে একটু আগে আমাদের ইউসুফ ভাই, যে এখন একটা সচেতনতার প্র্যাকটিস বা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা কিছুদিন আগেও ছিল না। এখন সকলে হ্যান্ড স্যানিটাইজ করছে, এখন সকলে মাস্ক পরছে, মাস্ক বদল করছে। এই জিনিসগুলো আমাদেরকে আশার আলো দেখায়। আর আপনি যে রাজনৈতিক প্রশ্নটি করেছেন যে সরকার সমস্ত কিছু করার পরেও সমালোচনা, এটা কিন্তু আসলে আমাদের, আমি যা দেখছি যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বাইরে এখন বড় একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া। এটা কিন্তু আপনি থার্ড ফোর্স, এবং এই থার্ড ফোর্সের জন্য আজকে এটার যেমন নেগেটিভ সাইড আছে, এটার পজিটিভ সাইডও আছে। ভালো দিকগুলোকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাই, বাট এটার যে নেগেটিভ সাইড আছে সেটা কি জানেন, যে সরকার যা কিছু ভালো করেছে তার কোনোই কিন্তু আমরা দেখছি যে কোন রকম তুষ্টি বা কোন রকম অ্যাকসেপ্টেন্স তার ন্যূনতম জায়গা নাই। এবং এখানে গতানুগতিক রাজনৈতিক দলগুলির মতো কিছু আমাদের দেশের লোকজন দুর্ভাগ্যজনকভাবে, আনফরচুনেটলি, তারা কিন্তু এই ধরনের পোস্ট কমেন্ট করে এক ধরনের আরো ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন। এছাড়া অন্য কিছুই করতে পারেন নাই। কিন্তু এতে করে কি হয়েছে, সামগ্রিকভাবে আমরা সকলে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছি। কারণ আমরা এই প্রথম দেখলাম যে একটি রোগের জন্য বা একটি ভাইরাসকে মোকাবেলা করতে না পেরে সন্তান তার বাবা মাকে ফেলে রেখে যাচ্ছে, স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে যাচ্ছে, প্রিয়তম স্ত্রীকে, অথবা ভাই তার বোনকে রেখে যাচ্ছে বা বোন তার ভাইকে রেখে যাচ্ছে। এই যেরকম একটি পরিস্থিতি, এটা কিন্তু আমাদের কালচারে নাই, বাঙালি কালচারে তো ছিলই না আবহমান কাল জয়ী। কিন্তু সেই নতুন একটা জিনিস দেখলাম, যে মৃত্যুর ভয় এমন ভাবে ঢুকে দেওয়া হয়েছে এবং এই ভাইরাসটি নিয়ে এমন ভাবে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা সত্য যে এটার কোনো ভ্যাকসিন নেই, এটার কোনো ওষুধ নেই, বাট আমরা তো এটাও জানি যে আমি নিজে আমার মাকে কিন্তু কবরস্থানে ঢুকিয়েছি। এবং উনি যখন দেখলাম উনি বাসায় গিয়ে, আমি এটা কিন্তু সারা দেশবাসীর জন্য বলছি, আমি যখন ওনাকে বাসায় গিয়ে দেখলাম যে উনি শুয়ে পড়ে আছেন বিছানায়, কারণ আমি তো প্রথমে মনে করছিলাম হার্ট অ্যাটাক হয়েছে। আমরা যখন শিকদার মেডিকেল গুলশানে নিলাম, আমি জাস্ট একটা আউট অফ কিউরিওসিটি ভাবলাম যে একটা টেস্ট করে রাখি দাফন করার আগে, ইট কুড বি কোভিড, এবং এক্স্যাক্টলি তাই হলো, পজিটিভ। কারণ পজিটিভ কিন্তু ফলস আসে না, নেগেটিভ ফলস আসে, ফলস নেগেটিভ হয়, পজিটিভ খুবই নেগেটিভ আসে না। আমাদের বড়ু আছে এখানে, বিদ্যুৎ সে বলতে পারবে। তো আমরা যেটা বুঝলাম সেই কথাটি বলতে চাচ্ছিলাম, যে এই যে মানুষের ভিতরে একটা সচেতনতার বিষয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আম্মাকে আরো 15 দিন আগে টেস্ট করাতে পারতাম, তাহলে একটা ফাইট দিতে পারতাম। টেস্টের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। ইউসুফ ভাই বলেছেন যে কথাটি, র্যাপিড টেস্ট প্রয়োজন অ্যান্টিজেন পদ্ধতিতে। এটি কোরিয়াতে সফল হয়েছে। তারা জানেন যে তারা ছোট ছোট কিওস্কের মতো করে ড্রাইভ থ্রু, অর্থাৎ আপনি গাড়ি নিয়ে থামবেন, আপনি আঙ্গুলটা দিবেন, জাস্ট প্রিক করবে, বা ডায়াবেটিস টেস্টের মতো এটা করে আপনি চলে যাবেন, এবং দেন ইউর গেটিং দ্য রেজাল্ট। আমাদের যেহেতু মাননীয় মেয়র সাহেব আছেন, আজম ভাই, নাসির ভাই, তাকে বলছি যে আপনি চিটাগং এয়ারপোর্টকে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাকে কিন্তু একটা আন্তর্জাতিক মানে কিন্তু এটাকে অপারেট করতে হবে এই কোভিড পরিস্থিতির ভিতরেও। কারণ বাস্তবতা এটাই যে জীবন ও জীবিকার তাগিদে আমাদের কিন্তু সমস্ত অ্যাক্টিভিটি স্লোলি ওপেন আপ করতে হবে। সেই ক্ষেত্রে দুবাই এয়ারপোর্টের মতো, সিঙ্গাপুর এয়ারপোর্টের মতো এবং আপনার মালয়েশিয়ান এয়ারপোর্টের মতো আমরা যদি এখানে র্যাপিড টেস্টের একটা ব্যবস্থা এবং আস্থাভাজন লোকদেরকে দিই, অর্থাৎ একটা টিম, ইট কুড বি ইভেন ফ্রম নেভি, এয়ারফোর্স, তারা সম্পৃক্ত হতে পারে, তাদের টিম মেম্বার এখানে থেকে যদি টেস্ট গুলা করায়, কারণ এখানে যেন কোনো ফলস সার্টিফিকেট বার করতে না পারে। বাংলাদেশি প্যাসেঞ্জার 4 জন অলরেডি জাপানে গিয়ে আমাদের কিন্তু দুর্নাম এনেছে। আমরা চাই না
আরেকটি সংবাদ শুনেছি যে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের 17 জন প্যাসেঞ্জার গিয়ে চায়নায় ল্যান্ড করার পর আপনার দেখা গেল অন অ্যারাইভাল দে ওয়ার ডিটেক্টেড টু বি পজিটিভ, কোভিড পজিটিভ। এই জিনিসগুলো যেন না হয়, তাহলে আমাদের একটা ব্র্যান্ডিং এর অসুবিধা হবে, আমাদের একটা বিশ্বব্যাপী একটা অ্যাকসেপ্টেন্সের নেগেটিভ ইমেজ। এক্স্যাক্টলি, কারণ আমরা চাচ্ছি খুব দ্রুত ওপেন আপ হতে। আমরা যত ওপেন আপ হতে পারবো, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস ডোমেস্টিক এবং আন্তর্জাতিক দুই পর্যায়ে কিন্তু আমরা এটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, তাড়াতাড়ি আমরা ক্যাচ আপ করতে পারবো। আমরা যদি সুযোগটা যেন না হারায় ফেলি, কারণ আমাদের অনেক বিদেশি শ্রমিক আছে যারা বিদেশে ছিল, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তারা কিন্তু বাংলাদেশে এসেছে, তাদেরকে আবার বাইরে পাঠাতে হবে। এই সুযোগগুলো সৃষ্টি করার জন্য কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড অ্যাকসেপ্টেবিলিটি তখনই হবে যখন ইউ হ্যাভ অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল অফ টেস্টিং ফ্যাসিলিটি অ্যাট ইউর এয়ারপোর্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে স্বাস্থ্য বিভাগের যারা আছেন, যদি স্বাস্থ্য অধিদপ্তরের আজকে অন্য কেউ এই অনুষ্ঠানটি দেখেন বা স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা নিশ্চয়ই এটাকে খুব সিরিয়াস ভাবে কগনিজেন্সে নেবেন। এটি আমার একটি অনুরোধ। আর আর সরকারি ভাবে যে চেষ্টা হয়েছে, আমরা তো সবাই দেখেছি, দেশবাসী কয়েক মাস পরে বোঝা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এই সময়কালে যেই ড্রাইভিং সিটে বসে মাননীয় প্রধানমন্ত্রী এককভাবে, এটা আমরা বলতেই পারি যে উনি আসল প্রধান সেনাপতি এই যুদ্ধের ক্ষেত্রে, এবং উনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, হ্যাঁ কম বেশি আমাদের অনেকের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের শর্টকামিং আছে, আমাদের লিমিটেশন আছে, আমাদের চাওয়া পাওয়ার হিসাবে অনেক ব্যত্যয় হয়েছে, এটাও সত্য। আমাদের যেমন পারিবারিক ভাবে আমরা নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারো মা মারা গেছে, কারো আত্মীয় স্বজন মারা গেছে, কারো আপন সন্তান মারা গেছে, তারপরেও আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু মোটামুটি এটাকে মোকাবেলা করার এখনো চেষ্টা করে যাচ্ছি। এটি আমাকে আশার আলো দেখায়। ধন্যবাদ আপনাদেরকে। জি, বিদ্যুৎ ভাই আপনার কাছে যেতে চাচ্ছি। বিদ্যুৎ ভাই, যেটি বলছিলেন রাজু ভাই, যে আসলে জানতেনই না তার আমার কোভিড, উনি মারা যাওয়ার পরে তিনি চেষ্টা করলেন যে আসলে কোভিড পজিটিভ হতে পারে, এরকম নিজের ইচ্ছে থেকেই টেস্ট করেছিলেন। এরকম আশঙ্কা থেকে আসলে আসলে কি করা যায়? না, এখানে একটা মিনিট, এত যে আতঙ্ক হলো, আমি এই কথাটি খুবই ইম্পর্টেন্ট। আমি জনাকে নিজ হাতে শোয়ালাম, আমি যে ধুলাম, আমি জনাকে জড়ায় ধরলাম, আবেগী হয়ে কান্নাকাটি করলাম, আমার বোনটা করলাম, আমাদের ফ্যামিলির আর কারো কিন্তু হয়, আমরা কিন্তু 2বার টেস্ট করেছি এবং 2 ডিফারেন্ট জায়গায় টেস্ট করেছি। তো এটা নিয়ে এত যে আতঙ্ক করা হয়েছে যে করোনা পেশেন্ট মানে একদম তার কাছে যাওয়া যাবে না, তাকে ছোঁয়া যাবে না, এটাও কিন্তু আমার মনে হয় না। এটার একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা দরকার। জি বিপ্লব ভাই। আসলে আপনার করোনা ভাইরাসের যে মৃত্যু হার এই বিগত 3 মাসে, তার চেয়ে অন্যান্য রোগে সারা বিশ্বে অনেক মারা গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিডিয়া প্রচার এটাকে বেশি আতঙ্কগ্রস্ত করেছে। আপনার ওদের ইবোলা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, সার্স ভাইরাস আগে যেগুলো হয়েছে, যে ইবোলা ভাইরাসের 25% মৃত্যুর হার, কিন্তু ফেসবুক ছিল খুবই কম মানুষ জানতো না। সুতরাং আমরা আসলে অতি প্রচার আতঙ্ক থেকে এটা মানুষকে আরো বেশি আতঙ্কগ্রস্ত করেছে। হয়তো মানুষ ভেবেছে এটাকে সচেতনতা করছে, আসলে না। এই যে আমাদের শ্রদ্ধেয় আজম নাসিম সাহেব একমত, আমরা পজিটিভ নিউজ গুলো প্রকাশ করি। আমাদের যেখানে 2% কম 1 মৃত্যুর হার, আমরা কেন বলছি না 100 জনের মধ্যে 99% মানুষ ভালো হয়ে গেছে? আমরা কেন বলছি না এত শতাংশ লোক যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে? আমরা বারবার বলছি মৃত্যু হার এত মারা গিয়েছে। সুতরাং নেগেটিভ নিউজ দিয়ে আরো বেশি আতঙ্কগ্রস্ত করছি। সুতরাং পজিটিভিটি থাকতে হবে। যেন আমি বলি আমাদেরকে, আই এম এডিক্টেড টু হিউম্যানিটি ও পজিটিভিটি। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে। আর কোমরবিডিটি, ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ, 60 বয়স যাদের রয়েছে, তাদেরকে ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ শক্তি কমে যায়, যার কারণে এই ভাইরাস সহজে আক্রমণ করতে পারে। এই ভাইরাস আক্রমণ করলে আরো ইমিউনিটি কমে যায়। সুতরাং অন্যান্য রোগ, অন্যান্য ব্যাকটেরিয়া আরো বেশি শরীরে জাগ্রত হয়। সুতরাং আর কিছু করার থাকে না। সুতরাং আপনি খবর নিয়ে দেখেন, যারা মারা গিয়েছেন বেশিরভাগ 98% উপরে তাদের কোমর। কিন্তু আমরা তো কিছু করার নেই, কারণ আমাদের কারণ আমরা টেস্ট করতে পারছি। 2টো উপায় আছে, অ্যান্টিবডি টেস্ট করা, থেকে কোভিড পজিটিভ থেকে নেগেটিভ, তাদের অ্যান্টিবডি পরীক্ষা করা, তাদেরকে আলাদা করা, দ্রুত র্যাপিড টেস্ট করা এয়ারপোর্ট গুলোতে। জীবিকার সাথে আমি জীবন চলমান থাকবে। জীবিকা মানুষের ক্ষুধার তাড়না যখন জর্জরিত থাকে, কোন রোগ তাকে হার মানাতে পারে না। সুতরাং আমার মনে হয় আগামী দিনে আমাদের সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনা দরকার, মনিটরিং সেল দরকার, রেগুলেটরি বোর্ড দরকার। সেক্ষেত্রে নির্দেশের সাথে সেটা ঠিকমতো হচ্ছে কিনা। সুতরাং এই করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমাদের কত বেশি পরিকল্পিত হতে হবে এগুলাতে। হয়তো এই যে রাজু ভাই আমার খুব
বড় ভাই ওনার মাকে হারিয়েছে, আমার আন্টিকে হারিয়েছেন, এবার আমার অনেক বন্ধু হারিয়েছি, আমার ঘনিষ্ঠ কলেজের বন্ধুকে হারিয়েছি, আমার এক ঘনিষ্ঠ বড় ভাইকে হারিয়েছি, এমনি তেমন অনেক সংখ্যক লোক তার আপনজনকে হারিয়েছে। সুতরাং আমি বলবো যে যারা নীতি নির্ধারণী করেছিলেন তারাও অনেক আপনজনকে হারিয়েছেন, স্বাস্থ্য সচিব মহোদয় ওনার স্ত্রীকে হারিয়েছেন, এভাবে আমাদের নেতা নাসিমকে হারিয়েছেন, কামরান ভাই থেকে অনেককে আমরা হারিয়েছি। সুতরাং এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে যে শিক্ষা নিতে হবে, পলিসি নির্ধারণ করতে হবে, দীর্ঘমেয়াদী পলিসি নির্ধারণ, সে মনিটরিং করতে হবে, রেগুলারলি তাহলে আগামী দিনে সকল আমরা আসলে মুক্ত হতে পারবো। আমরা আমাদের লেভেলে চেষ্টা করছি, চট্টগ্রামে আমাদের মেয়র মহোদয় চেষ্টা করছেন, স্যাররা চেষ্টা করছেন, যে যা যা চেষ্টা করছি আমরা, কিন্তু একটা পরিকল্পিত সমন্বিত ব্যবস্থা যদি আগে থেকে থাকতো তাহলে হয়তো আরো বেশি সফল হতো আমাদের। জি জি রাজু ভাই। জি ডক্টর বিদ্যুৎ একটা খুব সুন্দর ব্যাপার তুলে নিয়ে এসেছেন সামনে, এটা নাসির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নাসির ভাই, অলরেডি বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে গেছে উইথ ডিভাইস। আপনি কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারবেন বাই ডিভাইস। আপনার অফিসে বসানো থাকবে সিটি কর্পোরেশনে, যদি 500 লোকও এখানে আসা যাওয়া করে, প্রত্যেকে আপনার ওই ফেস আপনার রিকগনিশন ডিভাইস দিয়ে আপনি কিন্তু তাদেরকে ট্রেস করতে পারেন, সব রেকর্ড হয়ে যাচ্ছে, জ্বর ছিল, কার কত টেম্পারেচার ছিল, সমস্ত কিছু রেকর্ড থাকবে, এবং এই থেকে আপনি কিন্তু খুঁজে বার করতে পারতেছেন। তো এই মেকানিজমটা যদি আপনি চিটাগং সিটি কর্পোরেশনে খুব দ্রুত সময় বসায় ফেলেন, তাহলে কি হলো, এটা একটা ট্রেন্ড সেট হবে, এটা একটা এক্সাম্পল হবে, এবং এর মাধ্যমে কিন্তু নির্ভয়ে মানুষ অফিসে আসা যাওয়া করতে পারবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই, সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কাজে ত্বরান্বিত করবে। জি আসিফ ভাই। জি জি আসিফ ভাই, আপনাকে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই, যে সবশেষ আসার কথা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসার কথা হলো যে আসলে আমি একটু আগে আমার ছোট ভাই অত্যন্ত প্রিয় ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, ওনার কমিটমেন্ট থেকেই তো ওনাকে কেউ বলেননি, উনি না করলেও এটা চলতো, উনি কমিটমেন্ট থেকেই আসলে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই ফিল্ড হাসপাতাল করেছেন, অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এটাকে দাঁড় করেছেন। ইতিমধ্যে শত শত মানুষ সেখানে চিকিৎসা নিয়েছেন এবং উপকৃত হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আসলে এই কথাটি এই কারণে বললাম, আমিও একেবারে প্রথম দিন থেকে যখন এটা নিয়ে প্রচন্ড ভাবে এক ধরনের মানুষের মধ্যে আতঙ্ক, এটা মানে করোনা আক্রান্ত হওয়া মানে অবধারিত মৃত্যুর মুখে পতিত হওয়া, কিন্তু আমি কোন সময় বাসায় ছিলাম না, আমি সবসময় মাঠে ছিলাম, ব্যাপকভাবে আমি ঘুরে শত মানুষের মাঝে কিন্তু আমি সময় অতিবাহিত করেছি। এটা তো সেই কারণে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, আসলে যেভাবে এটাকে নিয়ে প্রচারণা চালিয়ে মানুষের মনে যে ভীত সন্ত্রস্ত একটা ভাব তৈরি হয়েছে, আমি বলবো এত ভীত হওয়ার কোনো কিছু নেই। আপনারা এগিয়ে আসুন, আপনারা সচেতন হন, সতর্কতা অবলম্বন করলেই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং করোনা ভাইরাস দ্বারা আপনি আক্রান্ত হবেন না। এটা আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতার আলোকে এই কথাটি আমি সবাই সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। জি জি, আজম নাসির, ডাক্তার আবু ইউসুফ এবং ফায়াজুল হক রাজু এবং ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। আমরাও প্রত্যেক দর্শক, আমরা ধন্যবাদ, বোরের পাতাকেও ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার যুদ্ধে জয়ী হবে বাংলাদেশ, আধার কেটে আবারও আলোর পথে এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সোনার বাংলা। প্রিয় দর্শক, ভোরের পাতা সংলাপে এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনার ধন্যবাদ, ভালো থাকেন। জি ভাই।